আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5 নিয়ে আলোচনা করব। আমি যদি হই রোবট। চলো যাই। মানুষ দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয়, এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটার সমাধানও করতে হয়, তাই না? আমাদের প্রতিদিনই কি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সমাধান কি আমাদের করতে হয়, তাই না? আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না, কিন্তু হঠাৎ উদয় হয়, মানে হঠাৎ আসে। আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না, মানে সবার জীবনে কিন্তু একই রকম সমস্যা আসে না, সেটাই বলেছে। আগে যে কোনো সমস্যার মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো। এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, মানে আগে যে কোনো সমস্যা হলে কি করতো, মানুষের নিজে নিজেই সমাধান করতে হতো, কিন্তু এখন আমাদের বিভিন্ন প্রযুক্তির কারণে সেটা আমাদের আরও ইজি হয়ে গেছে, তাই না? প্রযুক্তিই সমাধান করে দিচ্ছে। ফলে মানুষের জীবনে আগের চেয়ে আরামদায়ক হচ্ছে। আমরা এই শিখন অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিতে পারি। মানে বাস্তব সমস্যার সমাধান করার জন্য কিভাবে আমরা প্রযুক্তির ব্যবহার করতে পারি বা সাহায্য নিতে পারি, সেটা নিয়ে আমরা দেখব আজকে। বিভিন্ন প্রযুক্তির মধ্যে রোবট এখন জনপ্রিয় হচ্ছে, কারণ রোবট দিয়ে মানুষের প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। রোবটকে কাজ করার জন্য নির্দেশনা মানুষই দিয়ে থাকে। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে অ্যালগরিদম নিয়ে কাজ করেছিলাম। অ্যালগরিদম মানে কি বলতো? অ্যালগরিদম মানে একটা প্রোগ্রাম, বুঝতে পেরেছো? মানে প্রোগ্রামের ধাপ বা ইজি প্রোগ্রাম। এবার আমরা অ্যালগরিদম থেকে প্রবাহ চিত্র তৈরি করব, তারপর সেই প্রবাহ চিত্র থেকে রোবটের বোঝার উপযোগী সুডো কোডের রূপান্তর করব। এই সুডো কোডটা আমরা এই শিখন অভিজ্ঞতায় আস্তে আস্তে শিখে ফেলব, ঠিক আছে? সুডো কোড সম্পর্কে আমরা এখনও জানি না, কিন্তু এই শিখন অভিজ্ঞতা সম্পূর্ণ করার পর জেনে যাব। আচ্ছা, কেমন হবে যদি আমরা নিজেরাই একটি রোবট হয়ে যাই? রোবটের জন্য তৈরি করা সুডো কোডের নির্দেশ কি আমরা নিজেরাও বুঝতে পারবো? এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজেরা রোবট সেজে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। এখন সেশন 1 নিয়ে আলোচনা করব। সেশন 1, হরেক রকম বাস্তব সমস্যা। হরেক রকম মানে কি? নানা রকম বাস্তব সমস্যা আমাদের জীবনে, তাই না? যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনে সম্মুখীন হয়, সেটাই একটি বাস্তব সমস্যা। মেঘা মেঘা নামের একটি মেয়েও ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে। মানে মেঘা এবং তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে। আসো আমরা মেঘার গল্প থেকে সেটি জেনে নেই। মেঘা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। একদিন ক্লাসের বিরতির সময় মেঘা উদাস হয়ে বসে কিছু ভাবছিল। তখন মেঘার বন্ধু জিসান এসে বলল, "কি রে, সবাই গল্প করছে আর তুই একা বসে বসে কি ভাবছিস?" তখন মেঘা বলল, "আচ্ছা, সবাইকেই জানাবো, সবাইকেই আমার কাছে আসতে বলো।" তখন মেঘার সব সহপাঠী অধীর আগ্রহের অপেক্ষা করছে মেঘা কি বলবে শোনার জন্য। তখন মেঘা শুরু করলো, "আমি আজ ভোরে শীতে কাঁপতে কাঁপতে সোয়েটার পরে বিদ্যালয়ে আসছিলাম।" মানে গল্প বলছে কে? মেঘা তার সহপাঠী বন্ধুদের বলছে। "তোরা তো জানিস কয়েকদিন ধরে কেমন ঠান্ডা পড়েছে। এমন সময় দেখলাম দুইজন মানুষ, তাদের গায়ে কোনো গরম কাপড় নেই। ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছিল ওনাদের। আমাদের আশেপাশে কত মানুষ আছে যাদের গরম কাপড় কেনার আর্থিক সামর্থ্য নেই। মানে আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, তাদের এই জামা কাপড় কেনার বা গরম কাপড় কেনার সামর্থ্য নেই। শীতকালে তারা কত কষ্ট করে। আমরা কি এই সমস্যা সমাধানে কিছু করতে পারি না?" এটা কাকে বলছে? মেঘা সহপাঠী বন্ধুদের বলছে। এই কথা শুনে মেঘার এক বন্ধু রিয়া বলল, "এটা তো আমি কখনোই ভাবিনি। আমরা
তো চাইলেই একটা শীত বস্ত্র বিতরণ কর্মসূচি করতে পারি, তাহলে বেশ কিছু মানুষ উপকৃত হবে যাদের এমন গরম কাপড়ের প্রয়োজন। এটাকে মেঘা, আর এটা তার বন্ধু রিয়া, তাই না? আর এটা আর তাদের সহপাঠীরা। চলো যাই দেখে আসি। এখন মেঘা শুনে খুশি হয়ে বলল, তাহলে তো আমাদের এখন পরিকল্পনা করা উচিত এই কাজটা আমরা কিভাবে করব, আর সেখানে আমাদের কি কি চ্যালেঞ্জ থাকবে। মানে কি, আমাদের যে কোনো একটা কাজ শুরু করার আগে পরিকল্পনা করতে হয়, সেটাই বলেছে। এবং প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, এবং কি কি চ্যালেঞ্জ আছে সেটা নিয়েও ভাবতে হবে। এবার আরেক বন্ধু হাশেম বলল, সবার আগে চ্যালেঞ্জ হলো আর্থিক। মানে কি, দেখো এই শীতবস্ত্র বিতরণ করতে গেলে সবার আগে টাকার প্রয়োজন না, সেটাই বলেছে। আমাদের বেশ কিছু গরম কাপড় জোগাড় করতে হবে। এজন্য আমরা একটা প্রচারণা চালাতে পারি, যেন যাদের আর্থিক সামর্থ্য আছে তারা টাকা দিয়ে অথবা তাদের বাসায় থাকা ব্যবহার উপযোগী পুরনো শীতবস্ত্র দিয়ে আমাদের উদ্যোগে সাহায্য করতে পারেন। একথা শুনে বন্ধু নেহা বলল, দেখ হাশেম, আমি তোর সঙ্গে একমত, কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক অবস্থার কথা চিন্তা করা। সবার তো আর গরম কাপড়ের প্রয়োজন হবে না। আমরা ঠিক কাদের এই শীত বস্ত্র বিতরণ করব? মানে সবার কি প্রয়োজন আছে গরম কাপড়ের? না, যারা গরিব তাদের, তাই না? কাদের, অর্থাৎ সমাজের কোন অংশের মানুষের জন্য আমাদের এই কর্মসূচি হবে সেটা নির্ধারণ করার জন্য আমাদের একটা জরিপ করতে হবে। সেই জরিপ থেকে আমরা বের করব সমাজের কোন মানুষগুলোর গরম কাপড়ের অভাব আছে। তাই এই সমস্যার সমাধানে কাজ করার সময় একটা সামাজিক নির্ভরশীলতাও আছে। এবার মেঘা বলল, আমাদের আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। যাদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে সুস্থভাবে বিতরণের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্বাচন করতে হবে। আমরা চাইলে আমাদের বিদ্যালয় ব্যবহার করার জন্য অনুমতি নিতে পারি। মানে বিদ্যালয় যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেবার পর যাদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করব তাদের শীতবস্ত্র গ্রহণের সময় ও স্থান জানিয়ে দিতে হবে। এরপর নির্ধারিত দিনে বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এমন সময় রায়হান বলল, আরও একটা দিক আছে। আমরা যদি বেশ কিছু মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করি, কাদের মধ্যে বিতরণ করব ঠিক মতো তাদের তালিকা করে হিসাব নিকাশ রাখতে হবে। যদি হিসাব নিকাশ না রাখি তাহলে কি হবে? এলোমেলো হয়ে যাবে না, বলো তো? তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে, আবার ভুলে একই ব্যক্তির কাছে দুইবার কাপড় বিতরণ না হয়, এই সব লক্ষ্য রাখতে হবে। কাজেই এখানে একটি কারিগরি দিক আমাদের মাথায় রাখতে হবে। আমরা কাগজে কলমে লিখে তালিকা নিয়ে কাজ করলে হিসাবে ভুল হতে পারে, তাই আমাদের উচিত একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা। স্প্রেডশিট মানে কি? আমাদের ক্লাসরুমে দেখেছো অ্যাটেন্ডেন্স শিট থাকে না, একটা বিভিন্ন ছক করা তালিকা করা, এরকম একটা সফটওয়্যারের ভিতরেও আছে, সেটাকে বলা হয় স্প্রেডশিট। যেমন অ্যাটেন্ডেন্স শিট, তুমি উপস্থিত হয়েছো কি না বা হওনি, যখন ক্লাস টিচার কী করে টিক মার্ক দেয় অথবা ক্রস দেয়, এইরকম, বুঝতে পেরেছো? এরকম একটা সফটওয়্যার যেখানে আমরা তালিকা এন্ট্রি করে রাখবো কে কে শীত বস্ত্র নিয়ে গেল, কারা এখনো নেয়নি সেটা হিসাব রাখবো। ধরো যে যে নিয়ে গেছে তুমি টিক মার্ক দিলা, আর যে যে নেয়নি এখনো সেটা ফাঁকা রাখলা বা ক্রস দিলা, তাই না? এবার প্রিয়া বলল, হ্যাঁ, আমাদের শীত বস্ত্র বিতরণ কর্মসূচির বেশিরভাগ দিক আমরা ভেবে ফেলেছি। এখন দেখো এই চিত্রের ছবিতে দেখা যাচ্ছে কি গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণ করছে ওরা, তাই না? এখন দেখি তারপরে কি বলেছে। তবে যেদিন আমরা বিতরণ করব সেই দিনের আবহাওয়ার তথ্য, প্রাকৃতিক পরিবেশের কথা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আবহাওয়া যদি ঠিক না থাকে তখন বৃষ্টি হয়, তখন কি এই বিতরণ করা সম্ভব? কখনোই সম্ভব না। আমরা আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস জেনে রাখব,
যেন সেদিন বৃষ্টির বা অন্য কোনো কিছুর সম্ভাবনা আছে কিনা সেটা জেনে প্রস্তুত থাকতে পারি। মেঘা এবারে বলল, বন্ধুরা, আমি এখন খুব খুশি। সকলে যেই সমস্যা নিয়ে আমি এত সকালে যেই সমস্যা নিয়ে আমি এত চিন্তিত ছিলাম, সবাই মিলে আলোচনা করে সেটা সমাধান করার জন্য উপায় বের করে ফেলেছি। এখন আমাদের হাতে অনেক কাজ, সবাই মিলে দায়িত্ব ভাগ করে নেই, কে কোন কাজ করবে। আমরা এই কাজে সফল হবই, মানে এটা বলছে। উপরে আমরা মেঘা ও তার বন্ধুদের শীত বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়ে জানতে পারলাম, এবং ওরা যখন এই কর্মসূচি হাতে নিয়েছে তখন ওদের সমস্যা সমাধানের জন্য 5টি দিক নিয়েও ভাবতে হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি, পরিবেশগত দিক, তাই না? এখন সত্যি বলতে যে কোনো বাস্তব সমস্যার ক্ষেত্রেই আমরা এইরকম বেশ কিছু দিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি, তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রেই 5টি দিক থাকবে এমন কিন্তু নয়। তারপরে কোনো সমস্যা হয়তো শুধু একটি দিকের উপর নির্ভরশীল, কোনোটি হয়তো বা একাধিক দিকের উপর নির্ভরশীল, মানে এই 5টির ভিতরে হয়তো 5টি মিলে গেছে কারণ কোনো সমস্যার সাথে, হয়তো আবার একটি লাগতে পারে, তাই না? এখন বলেছে, তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটি এই 5টি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নিব, তাহলেই সমাধান করতেও সুবিধা হবে। এবার একটি কাজ করি, নতুন একটি সমস্যা নিয়ে ভাবি। আগে ছিল কি গরম কাপড় বিতরণ, না শীতবস্ত্র বিতরণ, আর এখন আমাদের নতুন আরেকটা সমস্যা নিয়ে ভাবতে বলছে। ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব, এক্ষেত্রে কোন কোন দিকের ওপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে তা, আর সেই দিকগুলো ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলো। তোমাদের একটি ছক দিয়েছে এবং আমাদের 5টি নির্ভরশীলতা, আমাদের 5টি দিয়েছে, নির্দেশন দিয়েছে, এবং সমস্যার নাম বলেছে। সমস্যার নামটা কি বলো তো? অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। ধরো তুমি একটা অপরিচিত নতুন একটা জায়গায় তোমাদের ক্লাসের সবাই মিলে কোথাও ঘুরতে যাবে, এখন তোমাদের সেখানে কী কী চ্যালেঞ্জ থাকতে পারে, এবং এই যে 5টি দিক আছে, এই 5টি দিকের ভিতরে তোমাদের সাথে কোন কোন দিকটি মিলে যাচ্ছে সেটি তোমাদের লিখতে হবে। এই যে নির্ভরশীলতার দিক, কোন কোন দিক তোমাদের নির্ভরশীল হতে হবে, বুঝতে পেরেছো? এখন তোমাদের সুবিধার্থে আমি এই ছকটি পূরণ করে রেখেছি, চলো যাই দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। এখন নির্ভরশীলতার দিক কি কি? প্রথমেই কি আমাদের ঘুরতে গেলে কি কি অর্থনৈতিক দিক মাথায় রাখতে হবে এবং সামাজিক দিকটাও মাথায় রাখতে হবে, এবং ব্যবহারিকও কিছু কাজ আছে। ধরো কি যানবাহন যেতে হবে বা আমাদের খাবার বিতরণ, একটা কি ব্যবহারিক, এবং কারিগরিও কিছু কাজ আছে, এবং পরিবেশগত দিক লক্ষ্য রাখতে হবে। তাই লিখেছি আমি এই 5টি দিকই আমার নির্ভরশীলতার দিক। এখন দেখো অর্থনৈতিক দিক কি হতে পারে? ঘুরতে গেলে অর্থ লাগে, তাই না? আমরা কোথাও ঘুরতে গেলে টাকা লাগবে না? অবশ্যই লাগে। তাই অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই অর্থনৈতিক দিক চিন্তা করতে হবে এবং প্রয়োজনীয় খরচের টাকা সংগ্রহ করতে হবে। মানে আগেই আমরা তো মোটামুটি কোথাও গেলে আমাদের কি আগেই প্রয়োজনীয় যত পরিমাণ টাকা লাগবে সেটা আমরা আগে থেকেই সংগ্রহ করে রাখবো। এবং সামাজিক দিক কি দিক হতে পারে বলো তো? নতুন জায়গায় ঘুরতে যাওয়ার মতো অবস্থা আছে কি না তা জানতে হবে, মানে যেখানে আমরা ঘুরতে যাব সেটা আছে কি না সেটা জানতে হবে, ওই সমাজের কি অবস্থা। এবং সবাই মিলে বিদ্যালয়ের পোশাক পরিধান করে যেতে হবে, কারণ কি আমরা স্কুল থেকে যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমাদের দেখে বুঝতে পারবে হ্যাঁ আমরা সবাই স্কুল থেকে এসেছি। এবং ব্যবহারিক দিক, সুষ্ঠুভাবে ভ্রমণ ও খাবার বিতরণ করা নির্দিষ্ট সময়ে, মানে সুষ্ঠুভাবে ভ্রমণ ও খাবার কি বিতরণ করতে হবে নির্দিষ্ট সময়ে। ধরো দুপুরের লাঞ্চ ওই নির্দিষ্ট সময়েই দিতে হবে, এটা আমাদের ব্যবহারিক দিক। এবং কারিগরি দিক কি হতে পারে বলো তো? স্প্রেডশিট নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি না? এখন স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে তালিকা করা, কে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে, সেখানে কি কি
দর্শনীয় স্থান দেখেছি তা আমরা ছোট ডায়েরিতে লিখে রাখবো বা স্প্রেডশিটে লিখে রাখবো। এটা কি আমাদের কারিগরি দিক না বলো তো? আমরা সফটওয়্যার এর মাধ্যমে লিখে রাখছি। তারপরে পরিবেশগত দিক, এখন কি সেখানকার আবহাওয়া পূর্বাভাস, মানে আগে থেকেই জেনে যাওয়া, মানে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে আবহাওয়া যেদিন আমরা ঘুরতে যাব সেখানে কেমন হবে সেটা নিয়ে, তাই না, পূর্বাভাস জেনে রাখবো, যেন ঘুরতে যাওয়ার দিন বৃষ্টি, দুর্যোগ বা অন্য কোনো ক্ষতির কিছু সম্ভাবনা না থাকে। বুঝতে পেরেছো? তাহলে কি আমাদের 5টি দিকই লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো, তাই না? আচ্ছা, পরবর্তী দিন আমরা সেশন 2 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে বন্ধুরা।